আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, সন্ধ্যা এখন ৭টা মতো বাজে। রাতে রান্নাবাড়া করব, তাই এখানে কচু ছিলতে বসে পড়েছি। জানেন তো, ওই দিন যে বাজারে গিয়েছিলাম, ওই যে হোলসেল যে মার্কেটটা, সেটাতে তা তো আপনারা দেখেছিলেনই। সেখান থেকে কচু কিনে নিয়ে এসেছি, একটু বেশি করেই নিয়ে আসা হয়েছে। সেগুলোই আজকে রান্না করব। দেখি কেমন হয়, সিদ্ধ হয় কিনা। এর আগে এই পাশের বাজার থেকেই কচু নিয়ে আসা হয়েছিল, সেগুলো খুব সুন্দর মতো এক ভাপেই সিদ্ধ হয়ে গেছিল। থালা বাসনও অনেকটা জমে গেছে, আগে থালা বাসনগুলো ধুয়ে নিই। আসলে গুছিয়ে কাজ না করলে কাজটা এগোতে চায় না, জানেন তো। এদিকে রান্না করব, আবার এদিকে সিঙ্কে অনেকগুলো থালা বাসন জমে থাকবে, আবার একটু এটা ধুতে আসবো ওটা ধুতে আসবো, কেমন দেখে খারাপও লাগবে, আবার রান্না করার মন মানসিকতাটাও নষ্ট হয়ে যাবে। এজন্য আমি সব কাজ একদম গুছিয়ে সুন্দর মতো তারপরে করার চেষ্টা করি। আজকে রান্না করব কচুর মুখি দিয়ে একটু চিংড়ি মাছ, অল্প একটু চিংড়ি মাছ ফ্রিজে রয়ে গেছিল, তো সেগুলো রান্না করে ফেলবো। সেগুলো ভিজিয়েও দিয়েছি, একদম ডিপ হয়েছিল। এতক্ষণে হয়তো সেগুলো ভিজেই গেছে। সেগুলো একটু কুটে বেছে নিতে হবে আর কি। চিংড়ি মাছগুলো এনে না ওভাবেই রেখে দিয়েছিলাম। আসলে অনেক সময় গোছানোর টাইম পাই, আবার অনেক সময় এভাবেই রেখে দিতে হয়। কাজের সূত্রে ব্যস্ত থাকলে আসলে সব দিকে সামলে উঠে পারা যায় না, বলেন। বেশিরভাগ মাছ মাংস ছুটির দিনেই কেনা পড়ে, কারণ ছুটির দিনে একটু টুকটুক করে সুন্দর মতো গুছিয়ে নেওয়া যায়। কিন্তু যদি আবার কাজের দিনটাই কেনা হয়, সেটা আর করা হয় না সেভাবেই। সুন্দর মতো একটু হয়তো রক্ত টক্ত থাকলে সেগুলো ধুয়ে বা সেগুলো একটু পরিষ্কার করে ওভাবেই গুছিয়ে ফ্রিজে রেখে দিই। পরে আবার যখন ছুটির দিন হয়, ছুটি পাই, সেদিন আবার সেগুলো গুছিয়ে রাখি। সিঙ্কটাও সুন্দর মতো করে ধুয়ে নিচ্ছি। থালা বাসন ধোয়ার পরে এটা তেল তেলে থাকলে একদম বিরক্ত লাগে, একদমই ভালো লাগে না। এটাও সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো দেখি ভিজে গেছে নাকি, তারপরে ওগুলো শুধু ফুটে নিব, তারপরে রান্না বসিয়ে দেব। বাস, এদিকে কথা বলতে বলতে অনেকটাই কাজ শেষও করে ফেলেছি। দেখেছেন, গল্প করতে করতে কাজ করলে কোন দিক দিয়ে সময় চলে যায় আসলে টের পাওয়া যায় না। আর এদিকে কচুগুলো ধুয়ে একটু পানি ঝরতে দেব। পানি পানি থাকলে কচুতে এমনিতেই একটু ওই পিছলা পিছলা ভাব, পানি থাকলে কেমন পিছলা পিছলা হয়ে যায় আবার বেশি। তারপরে কষাতে দেব। মাছের যখন ছোট ছোট করে রাখি, ছোট ছোট ভাগার মতো করে রাখি, সেগুলো নিচের দিকে পড়ে গেলে সেগুলো আর খুঁজে পাওয়া যায় না, জানেন। আজকে মাছ খুঁজতে খুঁজতেই এগুলো একদম নিচের দিকে পড়েছিল। আল্লাহ জানে এগুলো হচ্ছে কতদিন আগে, সম্ভবত 15-20 দিন তো হয়ে যাবে। তাই মনে করলাম এগুলো আর ফ্রিজে রেখে কাজ নেই, এগুলো আজকে রান্না করে ফেলি। আর পরের মাছগুলো যেগুলো আবার ইদানিং কেনা হয়েছে, সেগুলো না হয় 2-1 দিন পরেই খাওয়া যাবে। তাই এই মাছটাই বের করেছি। আর এগুলো কুটাও ছিল না, একটু সময়টাও লেগে গেছে করতে করতে, কিন্তু খুব সুন্দর মতো হয়েও যাচ্ছে, একদম সুন্দর ভিজে গেছে মাছগুলো। আর খুব সুন্দর, একটু মাঝারি সাইজেরটা কিনেছিলাম, ওই 700 টাকা মতো কেজি ছিল তখন। আর এখন তো একটু দামটা আরও বেশি বেড়ে গেছে এই মাছগুলোর। আসলে এ তো আপনারা জানেনই, এখনকার বাজার এতটাই বেশি দাম, সবকিছু প্রত্যেকটা সবজি 80 টাকা, 100 টাকার উপরে। 100 টাকার নিচে আসলে কোনো সবজি কেনা যাচ্ছে না, বা মাছ গোস্তর এতটাই দাম বেড়ে গেছে, মধ্যবিত্তদের আসলে নাগালের বাইরে হয়ে যাচ্ছে, বলেন। আমরা হিমশিম খেয়ে যাচ্ছি সব সবজি বাজার করতে। 2-5 হাজার টাকা বাজার নিতে যাচ্ছি, একদম হাতে গোনা কয়েকটা জিনিস নিয়ে আসা হচ্ছে। তো যাই হোক, কিছু আর করার নেই, আমরা মধ্যবিত্তরা আসলে এই দিক দিয়েও চাপা, ওই দিক দিয়েও চাপা পড়ে যাই। কিন্তু এভাবেই তো চলতে হবে, পেট তো আর না খেয়ে থাকবে না। চলার জন্য যেটুকু দরকার সেটুকু নিয়েই না হয় এখন চলা যাক, পরে যখন আবার পরিস্থিতি সবকিছু ঠিক হবে, সবজির দামটা একটু নাগালে আসবে, শাক সবজি বা সবকিছু একটু স্থিতিশীল হবে, সবকিছু ঠিক হয়ে যাবে, তখন হয়তো আবার বেশি বেশি কেনা যাবে। সমস্যা নেই। কথা বলতে বলতে এদিকে ধোয়াও হয়ে গেছে, এখন রান্না বসিয়ে দিব। দাঁড়ান, চুলোটাও অন করে নিই। এই চুলোটা আসলে কিনে অনেকটাই আমি সাশ্রয় পাচ্ছি এখন। এখানে যেহেতু লাইনের গ্যাস নেই, আর সবসময় আসলে সিলিন্ডার দিয়ে রান্না করা হয়, তো সিলিন্ডারের দামটাও অনেক বেশি, তাই আমি এই ইনফ্রারেড চুলাটা ইউজ করি। বেশ ভালো, কিন্তু সাশ্রয় চলছে। চিংড়িগুলো একটু তেলে ভেজে নেব নুন হলুদ দিয়ে,
অল্প একটু করে, কড়া করে অত বেশি ভাজা লাগবে না, তাতেই হবে। অল্প একটু করে ভাজা হয়ে গেলেই তুলে নেব। আবার এই তেলেই সব কিছু দিয়ে রান্নাটা বসিয়ে দেব। ভাজা প্রায় হয়ে গেছে। অল্প একটু হলুদ আর নুন দিয়ে ভাজলে বেশ ভালো লাগে। চিংড়ি মাছ কিন্তু এভাবে খেতেও ভালো লাগে। দাঁড়ান, মাছগুলো একটু তুলে নিই। তেলতে এই অল্প একটু তেল আর একটু তেল দিয়ে এখানে পেঁয়াজগুলো ভেজে নেব। তো দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ, আর কাঁচামরিচ রয়ে গেছে, ওটা একটু পরে দেবো। দাঁড়ান, তেলটাও একটু দিয়ে দিই। আদা রসুন বাটা অল্প একটু দিতে হবে, 1 চামচ, 1 চামচ দিলেই যথেষ্ট। আর বেশি কিছু লাগে না, রান্না তো করব কচুর মুখি দিয়ে। তো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। অল্প একটু মতো হলুদ দিয়ে দিলাম, আর গুঁড়ো মরিচ দেবো। আর পরে সবার শেষে যখন রান্না হয়ে যাবে তার আগে আগে একটু কাঁচামরিচটাও দিয়ে দেবো। তাহলে হয়ে যাবে রান্না। এখন মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কচুগুলো দিয়ে এখানে কষাতে হবে। ভালো মতো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যেন কাঁচা গন্ধটা চলে যায়। হয়ে গেছে, এই যে তেলটা বেরিয়ে এসেছে মশলা থেকে, কি সুন্দর। এখন কচুগুলো দিয়ে দেব। এই কচুগুলো জানেন তো একটু বড় বড় ছিল, তাই এত ভাগ করে কেটে নিয়েছি। কারণ বেশি বড় বড় কচু যদি সিদ্ধ না হয়, এটা আবার নতুন কিনেছি, তা তো জানি না যেগুলো কেমন সিদ্ধ হবে বা পানি ধরে গেছে নাকি, তা তো বোঝা যাচ্ছে না। দাঁড়ান, এখন কষানো হয়ে গেলে তারপর একটু সিদ্ধ হওয়ার পানি দিয়ে দেব। আমার মাঝে মাঝে মনে হয় আমরা মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব, কিন্তু আমাদের একদম অদ্ভুত মনে হয়। কত কি আমরা স্বপ্ন দেখি, কত কি চাহিদা আমাদের জীবনে। আসলে মানুষের চাহিদা তো কখনো শেষ হবে না বলেন। কিন্তু স্বপ্ন না দেখলেও তো বেঁচে থাকার কোনো মানেও হয় না। স্বপ্ন নিয়ে মানুষ এগিয়ে যায় সামনে, বাঁচতে শেখে। একটা স্বপ্ন পূরণ হলে আরেকটা স্বপ্ন পূরণের জন্য আমরা তোড়জোড় করি। একটা জিনিসের চাহিদা আমাদের পূরণ হয়ে গেলে আবার অপরটির জন্য আমরা পরিশ্রম করা শুরু করি। আসলে মানুষ এরকমই হয় সম্ভবত দুনিয়ায়। দুনিয়ার জীবন আসলে অল্প সময়, তারপরও আমাদের কত চাহিদা থাকে, কত কিছু চাওয়া পাওয়া থাকে। সব চাওয়া পাওয়া হয়তো পূর্ণ হয়ও না কখনো। এভাবেই চলতে হয়, এভাবেই জীবন চালিয়ে নিতে হয়। কিছু তো করার নেই। কি সুন্দর মতো কষানো হয়ে গেছে দেখেছেন? অনেকটা প্রায় সিদ্ধও হয়ে গেছে। আমি তো ভয় পাচ্ছিলাম যে আসলে সিদ্ধ হবে কিনা। নতুন আসলে কিনলাম ওই বাজার থেকে কচুগুলা, কিন্তু না, আমার ধারণাটা একদমই আলাদা। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর মতো ঝোলের পানিও দিয়ে দিয়েছি। এটা পরের দিনের ভিডিও করা, কারণ রাতের বেলায় আসলে মোবাইলে একটু সমস্যা থাকার কারণে আমি আর আসলে ভিডিও ফুটেজ নিতে পারিনি, জানেন তো। মোবাইলটা অনেকক্ষণ সময় লেগে গেছে ঠিক হতে, তাই আবার আজকে থেকে শুরু করছি ভিডিওটা। আজকে সকালে কালকে যে তরকারি রান্না করেছিলাম সে তরকারিটা রয়ে গেছিল, সেটা দিয়ে সকালের খাবারটা খেয়ে আজকে কাজে চলে যাব। দারুণ মজা হয়েছে কিন্তু কচুর মুখি দিয়ে আসলে চিংড়ি মাছ। তো আমার খাওয়া শেষ করে এখন বেরিয়ে পড়বো। প্রায় রেডি হয়ে পড়েছি আমি। চলুন তাহলে বেরিয়ে পড়ি এখন, কারণ এখানে বেশি দেরি হয়ে গেলে যে ট্রেনে আমি যাই সেই ট্রেনটা মিস করে ফেলবো। আবার কাজে যেতে সেটা দেরি হয়ে যাবে, আর দেরি করে গেলে আমার একদমই ভালো লাগে না। সকাল এখন 7:50 মতো বাজে। আমার বাসা থেকে মেট্রো স্টেশন যেতে প্রায় 5 মিনিটের মতো লাগে। তো আমি 8টার ট্রেন ধরার চেষ্টা করি। সবসময় 8টার ট্রেনেই আমি ডিউটিতে যাওয়ার চেষ্টা করি। চলুন তাহলে যাওয়া যাক এবার। প্রতিদিন সকালে উঠে মনে হয় আজকে যদি ডে অফ হতো, আজকে যদি ডিউটিতে না যাওয়া লাগতো। আজকের দিনটা দেখেছেন? এত পরিমাণ রৌদ্র উঠেছে, এত সকাল সকাল সূর্য একদম ঝলমল করছে। প্রচণ্ড রোদের তাপ। এত সকালে এত তাপ, না জানি দিনের বেলায় কত তাপ হবে। আবার বৃষ্টি আসলে তাপমাত্রাটা কমেও যেতে পারে। আমি পৌঁছে গেছি আমার হসপিটালে, ডিউটির জায়গায়। সবাই সবার মতো করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি আমরা সবাই। কারো আমাদের কাজের জায়গা এটা, আবার কেউ সেবা নিতে এসেছে, আমরা সেবা দিতে এসেছি। এভাবেই আসলে আদান প্রদান হয়। কি সুন্দর লাগছে বলেন দিনটা। আসলে অনেক দিন পর এরকম ঝলমলে রোদ উঠেছে। আবার গরমটাতে একটু বিরক্তও লাগছে, কিন্তু প্রতিদিন বৃষ্টি হওয়াটাও কেমন বিরক্ত বলেন। কাজকর্ম শেষ, এখন বাসায় ফিরছি। তো ভিতরের ভিডিও আসলে নেওয়া ওভাবে অ্যালাউড নয়, এজন্য আমি ভিডিওর ফুটেজ দেখাতে পারি না ভিতরেরটা, তাই বাইরে বাইরেই আপনাদেরকে দেখাই। বাসায় পৌঁছে গেছি। বাসায় এসে আসলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। আর আজকে এত পরিমাণ রৌদ্র ছিল, আমার গাছগুলো কেমন নেতিয়ে যাচ্ছে। দাঁড়ান, গাছগুলোতে একটু সুন্দর মতো করে পানি দিয়ে দেবো আজকে। একদম ভরে ভরে পানি দেব, কারণ একদম শুকিয়ে গেছে গাছের মাটিগুলা। তার আগে একটু পাতাগুলোতে পানি স্প্রে করে দিই। জানেন তো, গাছের পাতায়, ইনডোর প্লান্ট বা আউটডোর প্লান্ট, গাছের পাতায় আপনি হালকা 1-2 ফোঁটা লেবুর রস মিশিয়ে স্প্রে করবেন, পাতাগুলো একদম চকচকে হয়ে যায়, নতুনের মতো সুন্দর লাগে।
আমার এই গাছের সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আমার কখনো, কখনো হয় দিনটা শুরু হয় এই গাছের সাথে, আবার কখনো, কখনো হয় দিনটা শেষ হয় এই গাছের সাথে। আমি প্রচণ্ড ভালোবাসি গাছ লাগাতে বা গাছের রুট করতে, গাছ নিয়ে আসতে, গাছ কালেক্ট করতে। কিন্তু আমার বাসাটা একটু ছোট হওয়াতে আমি বেশি পরিমাণে গাছ আসলে লাগাতে পারছি না। তাও টুকটাক করে যেটুকু লাগিয়েছি সেটুকুরই যত্ন নেওয়ার চেষ্টা করি। একটু কাজের ফাঁকে যেটুকু যত্ন নেওয়া যায়। আর এগুলো গাছ তো আসলে সেরকম যত্ন নিতেও হয় না। বছরে একবার আপনি খাবার দেবেন, আপনাকে সারা বছর সে সার্ভিস দেবে। আর কয়েকদিন পর পরে যখন মাটিগুলো একদম শুকিয়ে যাবে তখন আপনাকে পানি দিতে হবে। আর মাঝে মধ্যে আপনি চাল বা ডাল ধোয়া পানিটাও এই গাছগুলোতে দিতে পারেন। তাতে খুব সুন্দর হয় কিন্তু গাছগুলো একদম ঝকঝকে। কি সুন্দর লাগছে বলেন এই রাবার প্ল্যান্টটা? পানি স্প্রে করে একটু মুছে, মুছে দিচ্ছি। অল্প একটু ভালোবাসা যত্ন দিয়ে সুন্দর করে তোলা যায় এই গাছগুলোকে। এই পাতাবাহারের গাছটা দেখেছেন? এটার প্রতি আমার আলাদা রকম একটা টান, আলাদা রকম একটা অনুভূতি। এই পাতাগুলো আসলে খুব ছোটবেলা থেকেই আমার চেনা জানা। আমি যখন খুব ছোট, তো এই গাছগুলো আমার বাসায় প্রচুর পরিমাণে ছিল। তাই এই গাছটা যদি আমি কোথাও দেখি, সেটা কোনো বাগানে হোক, কারো বাসায় হোক, সেটার প্রতি আলাদা রকম একটা টান চলে আসে আমার। সেই অনুভূতি, সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই গাছটার সাথে আসলে সম্পর্কটা একটু আলাদা রকম আমার। যেরকম আমাদের মানুষের সম্পর্কগুলোকে যত্ন নিতে হয়, ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে, সেরকমই গাছগুলো একদম ছোট মানুষের মতো। স্নেহ, ভালোবাসা, মায়া, আদর, যত্নে এরা খুব সুন্দর হয়ে ওঠে এবং এদের নিঃস্বার্থ অক্সিজেন দিয়ে যায় আমাদের সবসময়। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন অন্য কোনো ভ্লগে।